যে আমাদের আইসিটি ট্রাইব্যুনাল ওনাদের বিচার করতেছে, সেই বিচারের মধ্যে আপনার 26 জনের মধ্যে আপনার 17 জন অলরেডি সার্ভিং এ আছে, আর 7 জন সম্ভবত নাই, ওনারা অলরেডি অবসরে চলে গেছেন, কেউ দেশে আছে, 2 জন মনে জেলে আছেন, বাকিরা বিদেশে আছে। এবং যে সার্ভিং যে 17 জনের নামানো হয়েছে, এরা কেউ কিন্তু সিপাহী কর্নেল না, এরা সব মেজর র্যাঙ্কের অফিসার। তাহলে 56 জনের মধ্যে জেনারেলের কথা শোনা গেছিল, ওরা নাকি জেনারেল, হ্যাঁ ওইটা মেজর জেনারেল টাইপের অফিসার আর কি, ওনারা টাইপের না ওই পর্যায়ের। তাহলে 56 জন যে জেনারেল আছে তাদের মধ্যে 17 জন আছে কিন্তু। এখন দেখেন এই বিচারটা আসলে এরা এটা করতে হতো, সেনাবাহিনীকে অনুরোধ করতে হতো, সেনা ক্যাম্পে হইতে হবে বা সেনাবাহিনীর ভেতরে হইতে হবে, সেনাবাহিনী চাইলে এটা করতে পারতো, সেনাপ্রধান নির্দেশ দিলে, সেনাপ্রধান আসলে নির্দেশ দিলে হইতো না, তারও কিছু কারণ আছে, এটা বলছি আপনাকে। তো এখন ওনারা যেটা ইয়ে করলেন যে ওয়ারেন্ট ইস্যু করলেন, ওয়ারেন্ট ইস্যু করার সাথে সাথে ওনারা বললেন যে ওয়ারেন্ট ইস্যু করার সাথে সাথে এদের চাকরিও স্থগিত হয়ে যাবে সাথে সাথে, মানে চাকরি থেকে বরখাস্তের মতো একরকম। এরপরে বিচার আচারে যদি ওনারা ভালো হয়তো ভালো, আর খারাপ হইলে তো জেলে যাবেন। তবে এই কাহিনী বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয় নাই। অনেকে একটা জিনিস তুলনা করে আনে কি জানেন, ওই মেজর মঞ্জুরের কথা আনে জিয়র রহমান হত্যাকাণ্ডের পরে, আপনার স্মরণ থাকবে হয়তো, ওনার কথা আনে যে ওনাকে সিভিল প্রশাসনের কাছে তুলে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আসলে কাহিনীটা হচ্ছিল যে ওনাকে যখন রাউজানে পাইছে, পাবলিক খবর দিছিল, তখনকার সময় রাউজান থানার সম্ভবত ওসি ছিল মামুন, যদ্দূর স্মরণ পরে আমার, উনি তখন এনাকে যাইয়া, সেনাবাহিনী আসতে দেরি হবে বা ইয়ে, তখন উনি যে অ্যারেস্ট করে এই যা মঞ্জুরকে, অ্যারেস্ট করার পরে এটা আবার ওনারা আবার সেনাবাহিনীর কাছে তুলে দেন, সেনাবাহিনীর কাছে তুলে দেওয়ার পরে সেনাবাহিনী সরাসরি ক্যাম্পে নিয়ে তো গুলি করে মাইরা ফেলেন। কিন্তু ঘটনা হচ্ছে এই যে পুলিশ যে যায় ওনারা ধরছে বা সেনাবাহিনীর কাছে তুলে দিছে, এগুলো কিন্তু কোনো লিখিত ছিল না, আসলে ওই সময়টা লিখিত ছিল না। শুধু এটা অনেকে এখন ভুল ব্যাখ্যা করছেন যে না 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 আর্মি তো পুলিশের কাছে দিছিল, না, ওটা ভুল ছিল। আপনার জিয়র রহমান হত্যাকাণ্ডের পরে প্রায় 2000 সেনা কর্মকর্তা, সেনা নৌ বিমানের কর্মকর্তাকে ডিরেক্ট ওদের কোর্টে ফাঁসি দেওয়া হয়েছিল কোর্ট মার্শালের মাধ্যমে। জিয়র রহমান এরশাদ আইসা ফাঁসি দিল, এরপরে আপনার জিয়র রহমান নিজেও ফাঁসি দিছিল ওই সময়, মুক্তিযুদ্ধ অনেক, যেমন আপনার কর্নেল তাহিরকে পর্যন্ত দেওয়া হয়েছিল। এখনকার যেটা, এটা চলে ব্যাপারটা পুরোপুরি বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে যে বাংলাদেশের ইতিহাস। আর এখন এই ওয়ারেন্ট যাবে কার কাছে? 17টা জায়গায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে, কিন্তু এই ওয়ারেন্টটা তো দিতে হবে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কে এখন? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 বাহিনী প্রধান যা আছেন ওনাদের বস হচ্ছে প্রফেসর ইউনূস। তার মানে হচ্ছে যে এই আইনটা যখন পাশ করছে বা এই অর্ডার দেওয়ার সময় নির্ঘাত এই কোর্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন, ওনার হাতে সবকিছু। এখন এই গ্রেপ্তারি পরোয়ানাটা ওনার কাছে পাঠাবেন, উনি তামিল করতে হবে। তা পুলিশ যেহেতু এদের ধরতে পারবে না, পুলিশ কি সেনা ক্যাম্পে যায় কি গুলি করতে করতে ঢুকতে পারবে? যে না, এখন পুলিশেরই সেনাবাহিনী দরকার হয়। এই যে আপনি কিছুদিন আগে দেখছেন নুরুর পার্টি যখন পুলিশ পিটাই দিচ্ছে, তখন ওরা সেনাবাহিনীর কাছে আবেদন জানিয়েছে, সেনাবাহিনী এসে তাদেরও রক্ষা করে। জায়গায় জায়গায় পুলিশ রক্ষা করতে সেনাবাহিনীকে, সে জায়গায় সেনাবাহিনীর এই অফিসার গুলোকে ধরবে কে? এখন 22শে অক্টোবরের ভেতরে, 22শে অক্টোবর এদেরকে তুলতে হবে। তো আমার যতটুকু ধারণা, মানে এটা আমি বলছি, এটা মানে 100% সঠিক হয় কিনা পরবর্তীতে জানি না, এমনও হইতে পারে একটা নেগোসিয়েশন হয়ে যেতে পারে এখন। সেটা হচ্ছে সেনাবাহিনীর যেসব অফিসাররা আছেন, এনারা সেনাকুঞ্জে থেকেই হাজিরা দিতে যাবেন, পুলিশ ওদেরকে অ্যারেস্ট করবে না, ওরা হাজিরা দিতে যাবেন। হয়তো চাকরি থাকবে হয়তো যে এজ এ হাউস অ্যারেস্ট, যে আপনারা এখানে থাকেন, এখান থেকে আপনারা যাইয়া হাজিরা দেন। তো হয়তো 1টা 2টা হাজিরা দিবে, এর ভিতরে ভাই ইলেকশন হয়ে যাবে, এরপরে কোন একটা সরকার আসলে এগুলা মানুষ ভুলা যাবে, অথবা দেখা যায় প্রথম হাজিরার পরে দ্বিতীয় হাজিরাতে আর নাই, সবাই হাওয়া, আস্তে আস্তে সবাই বিভিন্ন জায়গায় বিদেশ পাড়ি দিয়ে দিবে। এটা হইতে পারে, আমি শিওর বলছি না, এটা হইতে পারে, এই ধরনের হইতে পারে। আর যদি তা না হয়, তাহলে আসলে এখন সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনীর সামনে সম্ভবত 2টাই পথ খোলা আছে। এক, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেওয়া, ক্ষমতা নিয়ে ওরা মার্শালও জারি করা, আর না হইলে এই সমস্ত দায় দায়িত্ব
এই মুহূর্তে গ্রহণ করে সমস্ত দায়ী দায়িত্ব গ্রহণ করে আপনার ওয়াকার সাহেবের পদত্যাগ করা। তবে ওয়াকার সাহেব পদত্যাগ করবে না, আর যদি এই বিচার চলতে থাকে আর এদের যদি পুলিশের হাতে দেওয়া হয়, পুলিশ যদি এদের অ্যারেস্ট করে, তাহলে দ্বিতীয় পন্থা আসবে যে ওয়াকার ফিনিশ। সুতরাং ওয়াকারুজ্জামান কতটুকু করতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ হচ্ছে ওনার তো খুব একটা ভালো না। এখন অনেকে বলতে চায় যে সেনাবাহিনী কু করলে লক্ষ কোটি জনতা যায় সেনা ক্যাম্প আক্রমণ করবে, সেটা এখন সম্ভব না। তার কারণ কি, এটা 5ই আগস্ট 6ই আগস্ট কিন্তু পারত, ওই দিন এরা ডাক দিলে লাখো লোক চলে যায়, তো এটা শিওর, এটা পারতো। কিন্তু এই মুহূর্তে পারবে না। এই মুহূর্তে ওরা ওই যে লাখ লোক জোগাড় করে, যেমন আপনার যে ব্যারিস্টার ফুয়াদ বহু লম্বা লম্বা কথা বলতো, খেয়াল করছেন কিনা, গত 15 দিন 20 দিন একদম নিশ্চুপ, তো আস্তে আস্তে নিশ্চুপ হবে। এখন খেলার বিষয়টা দেখার দরকার যে কি করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি, কারণ যেহেতু উনি এখন সুপ্রিম লিডার, সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনীর সুপ্রিম লিডার এখন ডক্টর ইউনূস, উনি এখন কি করে সেটা হচ্ছে দেখার বিষয়। যে ওনার বাহিনীকে কি এভাবে রাস্তায় দুইটা হাতে হ্যান্ডকাপ পরায়া মাজায় দড়ি দিয়ে নিয়ে যাবে, কোর্টে তোলার সময় আমরা জনতা, তৌহিদি জনতা, তারপরে আপনার বিপ্লবী জনতা কিছু ডিম মারবো, কেউ কেউ অতি উৎসাহী হয়ে হয়তো ওনাদের মাথার মধ্যে আঘাত করব, পাছার মধ্যে আঘাত করব, দুই একজন হয়তো এমনও হইতে পারে যে ওনাদের অন্ডকোষে লাথি মেরা ওই বিচারপতি মানিকের মতন হসপিটালে পাঠানোর ব্যবস্থা করবে। এগুলা চলে না কি হয় এটা দেখার বিষয়, কারণ আমরা এতটুকু দেখতে পারি, এই আর কি। ধন্যবাদ মাসুদ ভাই। জি রফিক ভাই, আপনার কাছে আমার জানতে চাওয়া, আইসিটিতে অভিযোগ হলেই চাকরি থাকবে না, এটা কেমন আইন হলো? বিচারের আগেই শাস্তি। একজন লোক অপরাধী কিনা আমরা জানি না, তার বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি, এরপর এটা সাক্ষী প্রমাণ আসবে, শুনানি হবে, অনেক আলোচনার পর কখনো অপরাধী প্রমাণিত হলে তার শাস্তি হবে। শাস্তি হলে তার চাকরি থাকবে কি থাকবে না সেটা হলো আদালতের বলবে। কিন্তু অভিযোগ দেওয়ার সাথে সাথে তার শাস্তি হয়ে গেল, মানে তার চাকরি চলে গেল, বিষয়টাকে আপনি কি হিসাবে দেখেন? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রাশেদ ভাই, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন। আসসালামু আলাইকুম। দেখেন, কালকে কিন্তু দীর্ঘক্ষণ এটা নিয়ে কিন্তু আলোচনা আমি করলাম আপনার সাথে, কিন্তু খুবই সেন্সিটিভ ইস্যু। আমরা আসলে সাধারণ জনগণ, আর আমি সেনাবাহিনীর প্রতি আমি এমনি আমি দুর্বল সেনাবাহিনীর প্রতি, আমার মানসিকভাবে সেনাবাহিনীকে আলাদাভাবে শ্রদ্ধা করি। এই জন্য ওনাদের ব্যাপারে আসলে খুব মানে আমি মন্তব্য আসলে কখনো করি না আসলে, কারণ যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক সেনাবাহিনীর লোক আছে, সেটা থেকে আমি ওনাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধাশীল তাদের প্রতি। এখন এই যে জিনিসটা আছে, এটা কিন্তু আমি আইনটা কিন্তু গত কয়েকদিন কিন্তু বলছি, আরো বিশদতা আমি বলতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার বলার সুযোগ নাই। কিন্তু তবে এতটুকু আমি যতটুকু করে আমি বলতে পারি, গতকালকেও যে আমি বলছিলাম যে সেনাবাহিনীর কিন্তু একটা নিজস্ব আইন আছে। সেনাবাহিনীর আইন সে যদি কেউ যদি অভিযুক্ত হয়, যদি গুরুতর অন্যায় কাজ করে, তাহলে তাদের কিন্তু একটা বোর্ড হয়, কিন্তু একটা বোর্ড হওয়ার পরে ওনাকে কিন্তু তার তার কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ থাকে। অভিযুক্ত হইলেই তার বিরুদ্ধে আপনার অ্যাকশন নেওয়ার জন্য একটা বোর্ড গঠন হয়। বোর্ড গঠন হওয়ার পরে এখানে কিন্তু তাকে তার বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেয় এবং এটা নিয়ে কিন্তু আলোচনা হয়। এরপরে যদি সে দোষী কোনো মনে হয় যে দোষী, তারপরে ওনার সেনা আইনে তাদেরকে বরখাস্ত করে। এই বরখাস্ত হওয়ার পরে কিন্তু আপনি সিভিল কোর্টে যদি কোনো মামলা হয়, তখন গিয়ে আপনি গিয়ে সিভিল কোর্টে তাকে করতে হবে। আর আপনারা যেটা বলতেছেন যে 2-3 দিন আগে একটা আইন জারি হয়েছে সরকারি, যে কোনো কেউ নামে যে মামলা হয়, যেটা আপনি উপস্থাপন করছেন, মামলা হওয়ার সাথে সাথে আপনার সে অটোমেটিক বরখাস্ত হয়ে যাবে, চাকরি চলে যাবে। এটা কিন্তু আমি গতকাল কিন্তু এটা নিয়ে আমি কিন্তু মানে সন্দেহ প্রকাশ করছিলাম। আমি এখনো এই জিনিসটা আমি একটু আগে আমি একজনের সাথে একটু হালকা কথা বললাম, এতটা আলাপ করার সুযোগ নাই, যেহেতু এই জিনিসটা অন্যরকম।
কারণ ওই বাইরের যে নর্মাল যে আমরা যে আইনটা আমরা সংশোধন করছে, এটা মনে হয় যে সেনাবাহিনীতে এটা মনে হয় ইমপ্লিমেন্ট করতে পারবে না। হ্যাঁ, এটা বলতে পারে, যেহেতু তাদের নামে একটা অভিযোগ হয়েছে, অভিযোগ করছে ওরা, মানে অভিযোগ হইলেই যে উনি দোষী, এটা কি প্রমাণ? এটা কিভাবে প্রমাণ হবে? এখন ওনারা যেহেতু একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, তার মানে কি একটা ওই চাপ সৃষ্টি হয়েছে। আমাদের মনে হয় যে আমরা তো হয়তো অনেকেই এটা নিয়ে আলোচনা হয়েছিল যে আমাদের সেনা প্রধান 1 মাস আগে কিন্তু প্রধান বিচারপতির সাথে দেখা করলো, এরপরে ওনার প্রধান উপাধ্যায়ের সাথে দেখা করছে, এটা এরকম অনেকেই কানা ঘোষা করছে বিভিন্ন ধরনের রাজনৈতিক। কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে ওই সংক্রান্ত হয়তো তখনই মনে হয় এই ধরনের একটা হচ্ছিল, দেখি মনে হয়, আমার মনে হয় এই ব্যাপারটা হয়তো বা সেনাবাহিনীর আইনটা সম্বন্ধে প্রধান বিচারপতি বা উপদেষ্টাকে জানানো হয়েছে যে এই ধরনের আইন আছে। হ্যাঁ, আমার মনে হয় যে এই ধরনের কিছু হতে পারে। এখন মনে করেন এরপরেও তো ওনারা দেখা গেল মানে এরকম একটা মানে নতুন করে আইন চালু করলো যে 3 দিন আগে বা 4 দিন আগে বললেন যে আপনার মামলা হইলেই অ্যারেস্ট হয়ে যাবে। কিন্তু সেনাবাহিনীর ব্যাপারটা তো এরকম না। এখন তো ওনার উপরে চাপ সৃষ্টি করছে, হয়তো এখন সেনাবাহিনীতে তারা একটা বোর্ড গঠন হবে, তাদের বিরুদ্ধে যারা এখন রানিং অফিসার আছেন তাদের নিয়ে আলোচনা হবে, তারা যদি দোষী হই কিনা সেটা সেনাবাহিনীর কর্মকর্তার বুঝি। এরপরে হয়তো সুযোগ করে দিতে পারে যে হয়তো ওনাদের যদি বরখাস্ত করে, তখন কিন্তু সিভিল হয়ে যায়। ওনারা সিভিল হয়ে গেলে তখন কিন্তু ওই যে কোর্টে কিন্তু সিভিল কোর্টে মামলা কিন্তু ওনারা কিন্তু রফিক ভাই, ওনারা সিভিল তো ওই দিনই হয়ে গেছে যেদিন ওনাদের বিরুদ্ধে আইসিটি তে মামলাটা রিসিভ হয়েছে, ওই দিনই তো ওনারা সিভিল হয়ে গেছে। ওনাদের তো তখন আর চাকরি নেই। না 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 না, ওটা তো আইনটা তো ওইভাবেই করা হয়েছে। না না, ওই আইনটা আমি বললাম তো, ওই আইনটা এখানে হবে না, কার্যকরী হবে না। আমার তো এই কথাটা বললাম আপনাকে, ওই আইনটা কার্যকরী হবে না। ওই জন্য কিন্তু আমার মনে হচ্ছে যে আইন সংশোধন করে আইনটা এইভাবে করা হয়েছে যে সরকারি কোনো কর্মকর্তাকে যদি আইসিটি তে অভিযোগ দাখিল হয়, রিসিভ হয়, সাথে সাথে তিনি চাকরিচ্যুত হবেন, মানে তিনি আর তার চাকরি থাকবে না। না ঠিক আছে, এটা তো সরকারি কর্মকর্তা বলতেছেন, কিন্তু সেনাবাহিনী সরকারি কর্মকর্তা হলেও ওনাদের আর একটা নিজস্ব আইন আছে শৃঙ্খলার জন্য, ওনাদের আর নিজস্ব আইন আছে। একজন সেনাবাহিনীর যদি লোকদেরকে, অফিসারদের বা সিভিল সেনাবাহিনী ইয়াদেরকে, যাদের মানে সিপাহী বলেন, তাদেরকে যদি সিভিল মামলাতে যেতে হয়, কালকে যদি দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আপনি ওই আইনটা আমার মনে হয় না কার্যকরী হবে, এবং হয়ও নাই এমন হয়। হয়তো এটা হয়েছে যে আপনার সেনা প্রধানের উপরে বা ওই ওনাদের উপর চাপ সৃষ্টি হলো। এখন যেহেতু ওই দিন একটা মামলা হয়েছে, ওই মামলার পরে এখন ওয়ারেন্ট জারি হয়েছে, এখন হয়তো সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি হবে মানসিক ভাবে, যে তাহলে হয়তো ওনাদেরকে এত মানে চাকরি থেকে বরখাস্ত করতে গেলে তাদেরকে আবার মনে করি, যে বললাম আপনাকে, ওনাদেরকে কিন্তু বোর্ড বসবে, তার নামে অভিযোগ হবে, বোর্ড বসবে, উনি সাক্ষ্য দিবে, ওনাকে জিজ্ঞাসা করা হবে, আরো অফিসারও থাকবে, সমস্ত মিলায় এরপর যদি উনি দোষী প্রমাণিত হয়, তখন তাকে বরখাস্ত করবে। যতক্ষণ বরখাস্ত না করবো ততক্ষণ পর্যন্ত এই সিভিল কোর্টে ওনাদের কিছুই করার কথা না। আমি যতটুকু করতে পারবে না, আমি যতটুকু সেনাবাহিনীর আইনটা যতটুকু আমি পাইছি, অতটুকু আমি আইনটা পাইছি। এটা কথা বলছেন, আপনি সেনাবাহিনীর আইন তো আপনি চেঞ্জ করেন নাই, আপনি চেঞ্জ করছেন লোকাল আইন চেঞ্জ করছেন, আমাদের সিভিল কোর্টের আইন চেঞ্জ করছে। সিভিল কোর্ট আর লোকাল আর সেনাবাহিনীর আইন কিন্তু এক ধরনের না। আমি কালকে বলছি, তাদের কিন্তু অনেক নিজস্ব আইন আছে এবং কঠিন আইনই আছে। ওনাদের কিন্তু এই যে আমাদের সিভিল কোর্টের আইন দীর্ঘদিন চলতে থাকে, বিচার, এই সেই তদন্ত, সাক্ষী। ওনাদের কিন্তু ধরেন যদি কোনো অফিসার বা কোনো মানে সৈনিকের বিরুদ্ধে কোনো যদি অভিযোগ, গুরুতর অভিযোগ হয়, এই অভিযোগের জন্য ওনারা একটা বোর্ড গঠন করছে। বোর্ড গঠন করে ওনাদের অফিসার যারা আছে, অফিসার লেভেলে সবাই কিন্তু যার যোগ্যতা বা উনি নিজে আপনার বোর্ড বসে, বোর্ড বসার পরে ওনার তদন্ত করে। উনি যদি তদন্ত করার পরে উনি যদি সঠিক যদি জবাব না দিতে পারে, তখন হয়তো উনি বরখাস্ত হবেন। এখন যাদের নামে অভিযোগ আনছে, কি অভিযোগ আছে আমরা জানি না, ওনারা চাকরি করতেছে। কারণ আপনি মনে করেন যে প্রশাসন তো চলে, আপনি একজন সিপাহী কিন্তু গুলি করলো মনে করেন, সিপাহী তো গুলি করার কোনো অর্ডার নাই, কিন্তু সিপাহী গুলিটা কিন্তু কোনো অফিসার গুলি করে না, কিন্তু এটা কিন্তু আমাদের জানতে হবে। কিন্তু কোনো অফিসার কিন্তু গুলি করে না, কিন্তু গুলি করে সিপাহীরা গুলি করে, সিপাহীর উপরের লেভেলে যে এরকম জিনিসগুলি। তাহলে কমান্ড করে কারা? কমান্ডারের উপর আরো কমান্ডার আছে, কমান্ডারের উপর আরো কমান্ডার আছে। এখন যদি কেউ অতি উৎসাহী হয়ে যে কাজ করে থাকে, তাইলে ওইখানে এই আমাদের অফিসার এর সমস্যা হবে। আদারওয়াইজ এটা কিন্তু খুব জটিল জিনিস। আমি কালকে বললাম যে একটা জিনিস মুখোমুখি অবস্থানের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু এটি ইতিপূর্বে আমাদের দেশের 54 বছর ইতিহাসে কিন্তু আমরা এগুলো দেখি নাই বা শুনি নাই। ধরেন আমি যতটুকু জানি,
আপনার জিয়া রহমান আমলে কিন্তু ওনার বিরুদ্ধে অনেকগুলি কু হয়েছে, কু হওয়ার মানে চেষ্টা করছে। ওইখানে কিন্তু অনেক কিন্তু সেনাবাহিনী অফিসার বলেন, সৈনিক বলেন, তাদের কিন্তু আপনার মানে ওনাদের সেনা আইনে কিন্তু মানে বিচার হয়েছে। বিচার মানে আপনার মৃত্যুদণ্ড হয়েছে বা অনেকে হয়েছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না, অনেকে জানে। এবং আমি জানি একটা ইউনিট ছিল কি, এখন বলতে পারবো না, অন্যদিন আপনি যদি উঠান বা কালকে উঠাইলে আমি বলতে পারবো। আচ্ছা, একটু পরে আমি হয়তো জানতে পারবো যে একটা ইউনিট ছিল, মানে যেন আপনার যে রেজিমেন্ট, বেঙ্গল রেজিমেন্ট, ইমুক রেজিমেন্ট, এরকম রেজিমেন্ট পুরা রেজিমেন্টে কিন্তু এখন নাই, মানে ওটার নামটাই নেই, পুরা রেজিমেন্টে হয়ে গেছে, বিলুপ্ত করা হয়েছে। কিন্তু এই রেজিমেন্টের ম্যাক্সিমাম লোকই আপনার অফিসার বলেন বা সদস্য বলেন, ওদেরকে কিন্তু আপনার তখনকালের সেনা অনেক কোর্ট মার্শালে কিন্তু ওনাদের বিচার হয়েছে এবং ফাঁসি হয়েছে অনেকেই। তাহলে দেখেন, তাহলে এখানে যদি এই ধরনের অভিযোগ থাকে, এই অভিযোগটা কিন্তু সেনাবাহিনীতে দিতে হবে যে অভিযোগ আছে আপনারা বিচার করেন। সেনাবাহিনী যদি বিচার না করে তখন কিন্তু অন্য উদ্যোগ নিতে পারে। এখন আমি জানি না এটা কি ধরনের যাচ্ছে, কারণ এটা তো আমি তো বললাম এই যে আপনার ওই যে জিয়া রহমানের আমলে যে কুগুলি হইল, যে অফিসার মারা গেল বা আপনার একটা রেজিমেন্টে কিন্তু বন্ধ করা হয়েছে, আমরা যতটুকু জানি আমি। তাই এখানে তাহলে এদেরও তো এই বিচারটা ওইখানে হবে। আমি কিন্তু একটা সোর্স থেকে জানছি আমি জিনিসটা, যে যদি সেনাবাহিনীর ওই অফিসাররা যাদের নামে এখন হয়েছে তারা যদি গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে এখানে বোর্ড গঠন হবে, উনাদের একটা বিচার আছে, এই বিচারের মধ্যে উনি সাক্ষ্য প্রমাণ দিবে আর এভিডেন্স দাখিল করবে অন্যরা, কারণ উনি তো একা করতে পারে নাই। একজন ব্রিগেডিয়ার জেনারেল তো বাইরে ওপেনলি চলাফেরা করে না, সে তো গুলি করতে যায় না। তাহলে যদি কোনো কিছু করে থাকে তাহলে ওনাদের সৈনিকের মাধ্যমে হয়েছে, অন্য মাধ্যমে হয়েছে, তাহলে তো অনেক ব্যাপার আছে। কিন্তু তাদেরকে ডাকতে হবে, কারা এটা জড়িত। চলো কোন আপনার ডিজিএফ এর মেজর সাহেব, মেজর জেনারেল সাহেব কি মানে ফিল্ডে গিয়ে কোনো কাজ করছে? কাজ করে নাই। তাহলে অর্ডার দিছে, অর্ডার তো আপনার ওনার সাবঅর্ডিনেট, আপনার যেখানে যদি মেজর জেনারেল হয়ে থাকে, কোনো সাবঅর্ডিনেট ব্রিগেডিয়ার আছে, ওনাতে অর্ডার দিছে, ওনার মাধ্যমে মেজরের কাছে গেছে, মেজর কাছে কমন। তাহলে এই সিস্টেমই তো যায় জিনিসটা, তাহলে তো আরো কিন্তু সিরিয়ালি হওয়ার কথা। এখন এটা কি আমরা বুঝি না আসলে, আমাদের দেশের এখন তো ধরেন কোনো আগা নাই মাথা নাই। এই যে বলছেন 3 দিন আগে একটা আইন করে ফেললো যে আপনার চাকরি হওয়ার সাথে সাথে আপনার না মামলা হওয়ার সাথে বরখাস্ত হয়ে যাবে। ভাই মামলা তো একটা হতেই পারে, এটা তো আমি তো মনে করি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এটা এই আইনটা যদি হয়ে থাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হবে মানুষের। কারণ দেখলাম আপনার নামে মামলা করে দিলাম, আপনি চাকরি করেন, আপনার সাথে সাথে হয়ে যাবে, এটা তো হয় না। মামলা হলে দীর্ঘ তদন্ত হবে, তদন্ত করে হবে, এরপর চার্জশিট হবে, চার্জশিট উপস্থাপন করলে তখন আমরা দেখতাম যে উনি সাসপেন্ড হইতো চাকরির ক্ষেত্রে। কিন্তু এখন দেখলো মানে সাসপেন্ড না বরখাস্ত হয়ে যেত, মানে পুরাই চাকরির ক্ষেত্রে সরকারি প্রশাসনে চাকরির ক্ষেত্রে বিভাগীয় মামলা হয়। শুনে সরকারি চাকরির ক্ষেত্রে বিভাগীয় মামলা হয়, এটা হলো আলাদা জিনিস। কিন্তু এই যে আইনটা বললেন না, যে সরকারি কর্মকর্তা যদি মামলা হয় নর্মাল সিভিল কোর্টে, সরকারি মধ্যে সেনাবাহিনী না, কিন্তু আপনার সেনাবাহিনীকে আর মামলা হলে তো চাকরি যায় না, চাকরি যায় না। কিন্তু কখন চাকরি যায়? চাকরি যেমন কি উনার যদি সরকারি কর্মকর্তার যদি মামলা হয়, তো মামলা তো হতেই পারে, তদন্ত হয়, তদন্ত হওয়ার পরে মনে করেন উনি যদি মনে হয় যে মামলার সাথে জড়িত, তাহলে ওনার মানে চার্জশিট হয়, চার্জশিট হয়ে কোর্টে যখন উপস্থাপন করতে গেলে তখন বরখাস্ত অর্ডার দাখিল করে তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। বরখাস্ত হওয়ার পরে কিন্তু উনি আপাতত বরখাস্ত থাকবে, কিন্তু চাকরি কিন্তু যায় নাই, কিন্তু বরখাস্ত থাকবে, বলা হয় সাময়িক বরখাস্ত। সাময়িক বরখাস্ত। এরপরে যে টোটালি যদি আপনার ফাইনালি উনি যদি আপনার হয় কনভিক্টেড হয়, মানে উনি যদি মনে করেন যে শাস্তি হয়, তখন ওনার চাকরিটা চলে যায়। এটা দীর্ঘ প্রসেস কিন্তু। আর এখন যেটা আপনারা বলতেছেন যে সাথে সাথে মামলা হবে, মামলা হওয়ার সাথে সাথে আপনার মনে করেন যে কোর্টে মামলাটা গ্রহণ করার সাথে সাথে ওনার চাকরি চলে গেছে। চাকরি চলে কি বরখাস্ত হবে না সাময়িক হবে না? আর বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। যেহেতু ওনারা সামরিক কর্মকর্তা, ওনাদের বিরুদ্ধে তো আর এইভাবে মামলা সিভিল কোর্টে মামলা চলে না। হ্যাঁ, তাদেরকে তো মামলা দিতে হবে, তাদেরকে তো ধরতে হবে, তাদেরকে তো শাস্তি দিতে হবে। তখন এই আইনটা নতুন করে করা হয় যে মামলা অভিযোগ হওয়ার সাথে সাথে তারা চাকরি থাকবে না। তখন হলো কি, এই অফিসারদের বিরুদ্ধে যখন অভিযোগ হলো, অভিযোগ হওয়ার সাথে সাথে তাদের চাকরি শেষ, ওরা এখন সিভিল কোর্টে তাদেরকে বিচার করবে। বিষয়টা এরকম মনে হচ্ছে।
না, ওনারা ওই চিন্তা করে কাজটা করছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু এটাকে সেনাবাহিনীতে এই আইন লটা কি পাস হবে কিনা বা কার্যকরী হবে কিনা এটা কিন্তু ভেবে দেখতে হবে আপনার। সেনাবাহিনী কি এই জিনিসটা কি আপনার সেনাবাহিনী তো একজন না, সেনাবাহিনী তো চলতেছে একটা চেন অফ কমান্ডে। তারা যে এই এই আইনটা কি আপনি গ্রহণ করবে কিনা সেটা তো আপনাকে বুঝতে হবে। তাদের আইন তো আলাদা একটা আইন আছে। তারা কখন এই সিভিল আন্ডারে চলে যায়? তখন যখন তারা চাকরি শেষ অথবা চাকরি থেকে কোনো কারণে বরখাস্ত হয়, নৈতিক বলেন, দুর্নীতি বলেন, বিভিন্ন কারণে যদি দেশের তথ্য পাচার বলেন, সেই কারণে যদি ওনাদের সেনাবাহিনীর আইনে যদি বরখাস্ত হয় তখন আপনার সিভিল কোর্টে মামলা হবে, তখন কিন্তু উনি সিভিল কোর্টের আন্ডারে চলে যাবে। এর আগে কিন্তু দেওয়ার সুযোগ নাই। এখন আপনি যদি অগ্রিম মামলা দিয়া, সিভিল কোর্টে অগ্রিম মামলা দিয়া আপনি যদি বলেন যে ওনাকে বরখাস্ত করেন, এটা কিন্তু সেনাবাহিনী এটা মানবে কিনা, সেনাবাহিনী আইনের মধ্যে পড়ে কিনা, সেনাবাহিনী তাহলে সেনাবাহিনী আইনও সংশোধন করতে হবে। কিন্তু সেনাবাহিনী আইন তো এরকম না। সেনাবাহিনী আইনও যে কেউ যদি সেনাবাহিনীর ভিতরে কোনো ধরনের অভিযুক্ত হয় কোনো ব্যাপারে, তখন তাদের এখানে আপনার হয় মানে কিনা কয় আপনার একটা বোর্ড বসে ওনার এখানে আপনার বিশ্লেষণ করা হয়, সবকিছুই বিশ্লেষণ করার পরে সাক্ষী প্রমাণ সবকিছুই এখানে কিন্তু মানে একদম জেনুইন জিনিস হয়, তখন কিন্তু তাকে বরখাস্ত করবে। বরখাস্ত করলে তখন যদি সিভিল কোর্টে মামলা হয় তাহলে ওই সিভিল কোর্টে যেতে হবে। যেমন মনে করেন আপনি এই যেটা বলছেন, কেউ যদি, আমি আগে বলছিলাম গতকালকে যে বাইরে এলাকায় মার্ডার হয়ে যেত, মার্ডার হলে ওই সেনাবাহিনীর সিপাহী বা ওদেরকে যখন মামলা দিয়ে দিত, তখন কিন্তু এই জিনিসটা ওনাদের কিন্তু ওরা কিন্তু একটা আইন পাস করছে সেনাবাহিনীর ভিতরে, যে কোনো যদি সিপাহী বা এরকম জন সেনাবাহিনীর মানে সদস্য, তাকে যদি কোনো মামলার যদি আপনার আসামি হয়, উনি কিন্তু তাদের কাছে হস্তান্তর করতে হবে, তাদের কাছে পৌঁছায় দিতে হবে। এরপরে যতদিন পর্যন্ত মামলা চলবে, মামলা হইলে উনি যদি যা হয়, উনি যদি ওনার যদি হয় আপনার কিনা বলে শাস্তি হয়, তখন সেনাবাহিনীকে এই জিনিসটা ইনফর্ম করা হবে যে উনি সিভিল কোর্টে ওই যে মামলা ছিল, এই মামলায় উনি অথবা এই কনভিক্টেড হয়েছে, সুতরাং ওনাকে আমাদের কাছে হস্তান্তর। তখন কিন্তু সেনাবাহিনী থেকে এই ভদ্রলোককে বহিষ্কার করার পরে বা বরখাস্ত করার পরে তখন এই সিভিল কোর্টে পৌঁছায় দিবে, তখন সিভিলে চলে যাবে। আইনটা কিন্তু এরকম। এখন আপনি সিভিলে আপনার আইন একটা হালকা সংশোধন করে ফেলছেন, এটা আপনি সেনাবাহিনী ইমপ্লিমেন্ট হবে কিনা সেটা খুব মানে এটা সেনাবাহিনী যারা অফিসার তারাই বলতে পারবে। আর বাইরে থেকে যারা এই যে আমাদের অনেক অফিসার, আমি তো কালকেও দুঃখজনক কথা বলি যে এই যে ওনারা যে সব উল্টা পাল্টা যে বাজে জিনিস আসলে গ্রহণযোগ্য কতটুকু আমি মনে করি সেটা দেখে আমাদের অপেক্ষা করতে হবে। কারণ সেনাবাহিনী আইনটা কি এখানে সেনাবাহিনীতে আইনকে পরিবর্তন হয়েছে কিনা নাইছে, কিন্তু আমি আগে আইনটার কথা বলছি। কিন্তু আপনি জানলেন কি? আমি যেটা জানতে পারছি, আমি জানি জিনিসটা এই হলো সিস্টেমটা এটা। কারণ আমার এক খুব কাছের লোক, একজন, আজ থেকে ধরেন 1987-তে একজন মার্ডার মামলায় আসামি ছিল। উনি ছুটি ছিল, ওনাদের বাড়িতে মার্ডার হয়েছিল, বুঝতে পারছেন? তো উনি আসামি হয়ে গেছিল, ওনার নামে আসামি দিছিল, এবং ওনাকে মনে হয় 4 নাম্বার বা 5 নাম্বার, উনি কিন্তু মারামারি হয়েছিল, তো উনি ছিল না, মারামারি কাছাকাছি ছিল আসলে ধরেন, উনি এটার ভাতে কোনো না সদস্য হচ্ছে সেনাবাহিনী। পরে তো এরকম মামলা হয়ে গেল, কিন্তু দীর্ঘদিন মামলা চলছে, অনেকদিন, প্রায় 10-12 বছর পরে এই মামলা সেটা শেষ হয়েছে। কিন্তু ওনার ও চাকরিতে বহাল তবিয়তে ছিল, পরে ওনার আর মানে কোনো সমস্যা হয় নাই। তার মধ্যে তো সিভিল কোর্টের মার্ডার মামলা, কিন্তু মার্ডার মামলা তো যদি মার্ডার মামলা তো জেনুইন, যেন চার্জশিট হয়ে ওনার নামে চার্জশিট হয়ে কোর্টে আপনার সাক্ষী প্রমাণ হয়েছে, কিন্তু কথা বুঝছেন? তাহলে তো ওনার চাকরি ছিল, কিন্তু আইনটা ক্লিয়ার, বুঝতে পারছেন আমার জিনিসটা? এটা তো মানে আমি বললাম বাস্তবতা, যে 10 বছর এই মামলাটা চলছে, 87 বা আরো পরে 10 বেশি হবে, 12 বছর হবে এই মামলাটা চলছিল, কিন্তু উনি কিন্তু আসামি ছিল, 4 নাম্বার না 5 নাম্বার আসামি ছিল, মার্ডার কেসের আসামি ছিল, বুঝছেন? তাহলে উনি কিন্তু চাকরিতে ছিল, এবং লাস্ট পর্যন্ত ওনার আর কিছু হয় নাই, উনি কিন্তু জেলেও যেতে হয় নাই, কারণ ওনাকে পুলিশ কোনোদিন অ্যারেস্ট করতে পারে নাই, চেষ্টা করছে কয়েকবার, অ্যারেস্ট করলে আবার কি আইন ছিল এটাই যে ওনাকে কিন্তু ওই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার প্রতিনিধি হইলে ওনার একজন আটকায় রাখার কোনো সুযোগ ছিল না। কিন্তু ওনারা আইনটা কিন্তু সেনাবাহিনী আইনটা কিন্তু একটু মানে জটিলতা আছে, আপনার আইন মানবে, সিভিল আইন তো অবশ্যই মানতেছে ওনারা, কিন্তু ওনাদের এখানে থাকে। এখন যদি সিভিল আইনে মনে করেন সাপোজ এই যে ঘটনা বরখাস্ত না করলো, বরখাস্ত হয়ে যাবে, ওই আইনটা কিন্তু কার্যকরী হবে না। আমি বুঝতে পারছি যে এই আইনটা নতুন করছে, যেটা মামলা হওয়ার সাথে সাথে কিন্তু বরখাস্তের জন্য এটা হইতে পারে, এটা মানবাধিকার লঙ্ঘন হবে, এটা অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে, আমরা তো ছোট মনে আলোচনা হবে। ওনাদেরকে কিন্তু সেনাবাহিনীর লোকদেরকে এই করার জন্য কিন্তু এই জিনিসটা আইনটা নতুন চালু করছে। নাহলে কিন্তু সেনাবাহিনী বললো কি বললো যে ঠিক আছে আপনার সিভিল কোর্টে মামলা চলতে থাকুক, উনি যদি ফাঁসির আসামি হয় তা 5 বছর 10 বছর বা 14 বছর পরে যদি ফাঁসির আসামি সাক্ষী প্রমাণ হয়,
তখন সেনাবাহিনী চিন্তা তখন এটা সেনাবাহিনী তার বিরুদ্ধে অ্যাকশন নিবে, তখন ওনাদেরকে বরখাস্ত করে ওনার সিভিলের পৌঁছায় দিবে। কিন্তু ওনারা এই জন্যই আইনটা করছে, এই জন্যই যাতে যেদিন মামলা হবে সেদিনই ওনারকে বরখাস্ত করে। এটা কিন্তু সেনাবাহিনী, এটা তো সেনাবাহিনী একজনের উপরে একটা আইন হইলে তো ধরেন দীর্ঘদিন চলবে, সারা জীবনই চলবে। আপনি এটা যে যারা সেনাবাহিনী যে কর্মকর্তা আছে ছোট থেকে উপর পর্যন্ত সবাই তো এই আইন মানতে হবে, তাই না? তো ওনারা কি আইনটা কি ওনারা কি সংশোধন করছে কিনা, ওনাদেরকে আইনটা কি সংশোধন করানো হয়েছে কিনা এটা তো আমি জানি না। যদি আইন সংশোধন করে থাকে তাহলে তো আর কোনো কথা নেই, তাহলে তো হবেই। যদি সেনাবাহিনী আইনটা সংশোধন করে থাকে। রফিক ভাই আবার আসবো আপনার কাছে, আমি রাশেদ হায়দার ভাই। আমার কথাটা ক্লিয়ার? জি ক্লিয়ার। এই যে অভিযোগ হলেই চাকরি থাকবে না, বরখাস্ত, অভিযোগ হওয়ার সাথে সাথে বরখাস্ত। এখন এই লোকটা কি আসলে কি ওই অপরাধী কিনা সেটার বিচার তখনও হয় নাই। এখন বিচার হওয়ার পরে বিচারটা ধরেন 10 বছর চললো, 5 বছর চললো, এরপরে দেখা গেল তার কি হলো, নির্দোষ হয়ে গেল, তিনি নির্দোষ প্রমাণ হলো আদালতে, অথচ ওই লোকটার চাকরি নেই, চাকরি চলে গেছে। এটা কি ধরনের আইন, মানে বুঝতেছি না। রাশেদ হায়দার, আপনার কাছে আইনটাকে কেমন মনে হয়? মাসুদ ভাই, এই ধরনের করা হয়েছে শুধু ওনাদেরকে ধরার জন্যই এই আইনটা করা হয়েছে। এই ধরনের একটা প্রশ্ন আপনি হয়তো করতে পারেন আমাকে, সেটা চিন্তা করে আমি একটা ঘটনা ঘটাইলাম এই মাত্র। আপনার চোখে পড়ছে কিনা জানি না, আমার ব্যাকগ্রাউন্ড, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা ছিল এতক্ষণ আমার মূল ঘর, মূল রুমের। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এখন এমন একটা করছি, আমি চেয়ার নাড়লো সাদা হয়ে যায়, হাত তুললো অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। আপনি খেয়াল করছেন নিশ্চয়, আমার দর্শকরাও খেয়াল করছে। কেন এটা করছি এবার বলি আপনাদের। নর্মালি আইনে কি বলে, আইনে বলে যে আপনার 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাবে, কিন্তু একজন নিরপরাধীর শাস্তি হইতে পারবে না। এটা আইনে বলে, পৃথিবীর সকল আইনে, যে প্রয়োজনে 10 জন অপরাধী ছাড়িয়ে দিতে হবে আপনাকে, কিন্তু একজন নিরপরাধীর বিচার শাস্তি হওয়া যাবে না। এটা হচ্ছে আইন। এখন এই যে কেন চেঞ্জ করলাম, এখন দেখেন আমি কেন চেঞ্জ করলাম। এখনো আমাদের দর্শকদের মাথায় বা আপনাদের মাথায় সবাই আছে যে আমার এই ব্যাকগ্রাউন্ড তো আমার ঘরের সোফা টোফা দেখা যায়, ওইটা মাথায় রয়েছে। কিন্তু আমি যখন এই যে চেঞ্জ করে আনছি, এইটা কিন্তু খুব একটা মানুষ খেয়াল করবে না। তার মানে হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় একটা দুর্ঘটনা হইলো, পরদিন পেপারে সব জায়গায় আসছে দুর্ঘটনা, বিশাল দুর্ঘটনা, বাসে বাসে 300 জন মারা গেছে, ঠিক আছে। এরপরে এই দুর্ঘটনার বাকি কি হইলো, কার দোষ না দোষ, এগুলো পেপারে আসলো কি কেউ পড়ে? কেউ তো পড়ে না। এখন যে এই যে সামরিক বাহিনীর এই লোকগুলোকে আপনার এইভাবে ইজ্জত মারা হইলো, যে মামলা হওয়ার সাথে সাথে তাদের চাকরি চলে গেল, তাদেরকে ধরে অ্যারেস্ট করে নিয়েও গেলেন, সব মানিয়ে নিলাম আমি। কালকে প্রমাণ হইলো যে এরা কেউ দোষী না, ওদেরকে আপনার চাকরিও ফেরত দিলেন, কিন্তু এই যে তাদের চাকরি গেল, এই যে মানসিক যন্ত্রণা, এই যে পুরা ফ্যামিলি, এই যে পুরা সমাজ ঘৃণা করা শুরু করলো, এইটার দায়িত্বটা কে নিবে? এই জিনিস ফিরে এনে দিতে পারবেন কিনা? তা তো পারবেন না। একটা মামলা হইলো তো এখন নুরুলে মারছে, সেদিনও তো সেনাবাহিনী অনেক লোককে দেখা গেছে, ওদের বিরুদ্ধে মামলা হোক। ওদের বিরুদ্ধে মামলাটা হচ্ছে না কেন? আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিওটা দিলে এখন দেখাইলে চ্যানেলের ক্ষতি। সেনাবাহিনী এই মুহূর্তে দরকার, সেনাবাহিনী সরকার এই কথা বলে ঢাকা শহরে আপনার 28শে জুলাই গুলি করে মারছে মানুষের, ওই ভিডিও আছে। সমস্ত সেনা কর্মকর্তা যেগুলো ছিল সবাই সাজা দেন, কেন দিলেন না ওগুলারে? ওদের নামগুলো কেন আসছে? কেন স্পেসিফিক্যালি এই কয়জনের নাম? পুরো সেনাবাহিনী ব্যান করে দেন ভাই। সেটা না করে আপনি এই যে এখন আপনারা বলতেছেন, আপনারা আলোচনা করতেছেন বাইরে কি হলো, এটা উচিত কিনা। উচিত কিভাবে? এটা তো সেনা আইনে বিচার হোক। ওকে, সেনা আইনে বিচার যদি আপনার না, সিভিল কোর্টে বিচার হবে, তাহলে এটা তো চাকরি যাইতে পারে না যে ঠিক আছে তোমাদের চাকরি, তোমাদের সব চলবে, আপনারা আইসা হাজিরা দিবেন, বিচারিক কার্যক্রম শেষ হলে, দোষী সাব্যস্ত হলে সাথে সাথে আপনাদেরকে ওই দিন, যেই দিন থেকে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, সেই দিন থেকে আপনি বরখাস্ত হবেন। তার মানে সেই দিন থেকে আপনি 5 বছর পর পর্যন্ত যত বেতন ভাতা দিবেন সব বাজেয়াপ্ত হয়ে যাবে, সবকিছু বাজেয়াপ্ত।
এখন আপনি আইনে বিচারই হইল না, চার্জশিট দাখিল হয়েছে, সাক্ষী নাই, প্রমাণ নাই, আপনি ধুম করে এদের চাকরি নাই, এদের আটকান, জেলে দেন। এদের কিরে, ওরা তো একটা সুসজ্জিত বাহিনীর সাথে আছে, ওরা তো পালায়ে যাচ্ছে না দেশ ছেড়ে, ওরা কি ভাইগে যাচ্ছে? ওরা কি আমার মতো আপনার মতো যে আমাদের যখন যা ইচ্ছা তখন তাই করি? ওরা তো না। এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেনাবাহিনীর মধ্যে। পরবর্তীতে কি হবে জানেন? অদূর ভবিষ্যতে সেনাবাহিনী কোনো ক্ষেত্রে কোনো রিস্ক নিবে না। এখন এমনও তো হইতে পারে ভাই, এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে চলতেছে না সেনাবাহিনী আছে 14 মাস, কিছুদিন পরে তো এগুলা নিয়ে একের পর এক মামলা হবে। সেনাবাহিনী কার সিগারেট ধরছে, সেনাবাহিনী কার বিড়ি ধরছে, কারে মদ খাইতে, যে করবে তোদের কি কাম, সব আটকাও। আর যদি আগামীকাল সকালবেলা শেখ হাসিনা যদি বলে যে সেনাবাহিনী পুলিশ বিডিআর যে যা করছে সব দোষ আমার, কারণ সুপ্রিম কোর্ট তো আমি ছিলাম, আমি অর্ডার দিছি, এরপরে কি হবে? এরা তো কেউ সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া চলে নাই। এদের বাবার ক্ষমতা আছে সেনাবাহিনী পুলিশ বিডিআর এর গুলি চালানোর, কাউরে মারার, কাউরে ধরার, যদি সুপ্রিম কমান্ডার অর্ডার না থাকে ভাই। আপনার কাছে কি মনে হয়, জনগণের কাছে কি মনে হয়? আসলে পাবলিক এটা বুঝার বিষয় না, আমাদেরও বুঝার বিষয় না। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানছি কি জানেন, এই সেনাবাহিনীতে ইয়ে হয় কি বলে আপনার কোর্ট মার্শাল। তো কোর্ট মার্শাল কেন, এটা তো জানতাম না। আরে কোর্ট মার্শাল কি হবে, এটা ঝুলাই দিয়া করে, মাইরা দিয়া করে, না কি দিয়া করে, এটা কেউ জানতাম না। এখন আস্তে ধীরে দুনিয়া মডার্ন হইতেছে, হিন্দি ফিল্মে, ইংলিশ ফিল্মে আমরা কোর্ট মার্শাল হওয়াটা দেখি, যে মেজররা বসে থাকে, অনেক বসে থাকে, আসামিও বসে থাকে, তাদের বিচার হয়, কথাবার্তা হয়, সবকিছু ওইভাবে। তো তাদের তো একটা, তাদের এখানের বিচার তো খুব র্যাপিড হয় ভাই, 2 থেকে 3 মাস বা 6 মাসের ভিতরে বিচার কমপ্লিট হয়ে যায়, সাদা হয়ে যায় সেনাবাহিনীর। আমাদের এই সিভিল কোর্টে তো 20 বছরও কিছু হবে না। এখন আপনি আইসিটি তে করবেন, এরপর হাইকোর্টে যাবে, হাইকোর্ট ঘুরাইবো 10 বছর, এরপরে চেম্বার জজ যাবে, সেটা ঘুরাবে 10 বছর, সুপ্রিম কোর্টে যাবে, বিচার স্থগিত হবে। এই করতে করতে এই লোক হয়তো মইরেও যেতে পারে। জি রাশেদ হায়দার ভাই, ওই যে গোপালগঞ্জে যে 5 জন মানুষ যে মারা গেল, ওইটার জন্য কি কোনো কাউকে আসামি করা হয়েছিল এই তালিকায়? না 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 না, এখানে তো ওই তালিকা এগুলোতে না। এইখানে সবই গত 15 বছর 16 বছর যাবত যারা আপনার এই যে শেখ হাসিনার গার্ড ছিল বা বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল, এদের বিরুদ্ধে করা হয়েছে। গোপালগঞ্জে যে 5 জন মার্ডার হয়েছে, এটার বিরুদ্ধে, এইটাতে কারো করা হয় নাই।